হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? একটা বিষয় আজকে দুপুরে আমার মাথায় আসলো। তো ভাবলাম যে দুপুরেই ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে, এবং একটা স্টিকি নোটে লিখেও রাখছি যে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত একটা কাজ করি। সেটা হচ্ছে যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা লিঙ্ক বা পোস্ট প্রাইভেটলি শেয়ার করে রাখি ইন ফিউচার দেখার জন্য, বা কোনো একটা প্রোডাক্ট আমরা লাইক দিয়ে রাখি, কোনো একটা প্রোডাক্টের পেজ আমরা লাইক দিয়ে রাখি যে এই প্রোডাক্টটা ভালো আছে, আমরা ভবিষ্যতে হয়তো বা প্রোডাক্টটা কিনতে পারি। তো আসলে এইখানে ব্যাপারটা কি হয় যে ধরেন একটা একটা করে আমরা কথা বলবো। প্রথমে যদি আমি ফেসবুকের কথায় আসি, ধরেন আমরা তো ফেসবুক প্রচুর পরিমাণে ব্যবহার করি। তো ফেসবুক ব্যবহার করার সময় আপনার কোনো একটা প্রোডাক্ট, সাপোজ একটা কলমের পেজ আপনার সামনে সাজেস্ট হইলো আর কি। তো আপনি কি করলেন যে ধরেন আপনার আপনার মনে হলো যে আচ্ছা, কলমটা দেখতে সুন্দর আছে, আমার এটা ভবিষ্যতে কেনা লাগতে পারে, তাহলে একটা কাজ করি, কলমের পেজটাতে যাই, যাওয়ার পরে পেজটাতে আমি একটা লাইক দিয়ে আসি। কেন লাইক দিলেন? বিকজ ইউ থিঙ্ক দ্যাট যে ইন ফিউচার ওদের যে প্রোডাক্ট আছে সেখান থেকে আপনি একটা প্রোডাক্ট নেবেন। এটা আপনি ফুললি শিওর না, বাট যেহেতু আপনার সামনে আসছে, আপনার ভালো লাগছে, এবং আপনি এটা লাইক দিয়ে রাখলেন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা কেউ লাইক দিয়ে রাখে বা ফলো দিয়ে রাখে, কারো কারো ক্ষেত্রে হয়তো বা অনেকটা এরকম হয় যে লিঙ্কটাকে প্রাইভেটলি অনলিমি করে ফেসবুকে পোস্ট শেয়ার করে রেখে দেয় আর কি, মোটামুটি এরকম কিছু একটা করা হয়। এখন ফেসবুকে অনলিমি করে পোস্ট রেখে দিলে এতে দোষের কিছু নাই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করি যে এরকম কোনো একটা কিছু সাজেস্টেড আসার পরে, যেহেতু সাথে ফলো বাটনটা থাকে, আমরা সুন্দর করে একটা ক্লিক দিয়ে দিই ফলো বাটনে। আপনার ফলো লিস্টে নতুন আর একটা পেজ অ্যাড হয়ে গেল, এবং পরবর্তীতে কী হবে, হয়তো বা আপনি এখান থেকে কোনো কালে প্রোডাক্ট কিনবেন বা কিনবেন না, এতে কিছু আসলে যায় আসে না। কিন্তু এই যে একটা ফলো দিয়ে দিলেন, আপনাকে কিন্তু এখন সে প্রত্যেকটা পোস্টের জন্যই প্রতিদিন যখন এই পেজটা থেকে নতুন কোনো পোস্ট আসবে, এটা কিন্তু আপনাকে সে দেখাইতে থাকবে। সো এটা আসলে মানে আপনার জন্য ভালোও হইতে পারে, আবার আপনার জন্য খারাপ হইতে পারে। এখন আপনি ফেসবুকে যা যা দেখতেছেন সব কিছুই তো আর আপনি কিনবেন না, তাই না? তো এখন এইভাবে আপনি যদি ধরেন আজকের দিনে 5টা ভিন্ন ভিন্ন জিনিস আপনার সামনে আসছে, আপনার 5টা জিনিসের একটাও আপনি কিনবেন না, বাট আপনার কাছে মনে হয়েছে যে এগুলো ইন ফিউচার কিনতে পারেন, আপনি সেভ করে রেখে দিলেন, বা পেজগুলো ফলো দিয়ে ফেললেন। তাহলে আজকে নতুন 5টা পেজ আপনি ফলো দিলেন। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা ফেসবুকে নতুন নতুন পেজ ফলো করি, নতুন নতুন পোস্ট সেভ করে রেখে দেই। এখন আর ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু খুবই স্ট্রং একটা অ্যালগোরিদম। এরা কী করবে, আপনি কোথায় লাইক দিচ্ছেন, কোথায় কী ধরনের পোস্ট আপনি শেয়ার করতেছেন, আপনি কী ধরনের পোস্ট সেভ করে রাখছেন, এই বিষয়গুলোর উপরে বেস করে কিন্তু ওরা আপনাকে নতুন নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট টার্গেট করবে, নতুন নতুন সাজেস্টেড পোস্ট দেখাবে, অনেকটা এরকম আর কি। তো এখন সামারি যদি বলি এক কথায়, যে তাহলে এইখান থেকে বের হয়ে আসার উপায়টা কি? সহজ কথা, এখান থেকে বের হয়ে আসার উপায় হচ্ছে, আপনার যদি কখনো এরকমটা ফিল হয় যে এই প্রোডাক্টটা আপনার ভালো লাগছে, তাহলে ইনস্টেড অফ ফলোয়িং দ্য পেজ আপনি যেটা করতে পারেন, ওই প্রোডাক্টের একটা লিঙ্ক, ওই পোস্টের একটা লিঙ্ক আপনি কপি করে আপনার গুগল কিপ আছে, আমরা জানি সবাই মোটামুটি ব্যবহার করে, অথবা যে কোনো একটা নোট সেভিং অ্যাপের মধ্যে কিন্তু আপনি শপিং লিস্ট একটা টাইটেল দিয়ে সেটার নিচে আপনি কিন্তু নাম্বারিং করে করে প্রোডাক্টের নাম লিখে সাইটে আপনি লিঙ্কটা রেখে দিতে পারেন। ওকে, তো এতে কিন্তু আপনি দেখেন পেজটাকে আপনার ফলো দেওয়া হইলো না, আপনার লিঙ্কটা আপনার শপিং লিস্ট নামে একটা লিস্টের মধ্যে অ্যাড হয়ে রইল, এবং আপনার দেখেন আপনি অন্তত একটা পেজ কম লাইক দিলেন, অন্তত একটা পেজের পোস্ট আপনার টাইম লাইনে কম আসবে। এখন টাইম লাইনের ব্যাপারটা নিয়ে কেন আমি এত কনসার্ন, রিসেন্ট সময়ে আমি আসলে ব্যাপারগুলো আমার চোখে প্রতিনিয়ত আমাকে খুবই কনসার্ন করতেছে। আসলে আমি নিজেও প্রচুর সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমার স্ক্রিন টাইম অনেক, এবং প্রত্যেকেরই একই অবস্থা। 1 বা 2 দিন আগের কথা, একটা ঘটনা আমি শেয়ার করেছি ছোট্ট করে। সেটা হচ্ছে যে আমি আমার বাসা যেখানে,
আমি যেহেতু সাইক্লিং করি প্রতিনিয়ত, আমি সাইক্লিং করে করে আসতেছি। তো বাসার প্রায় কাছাকাছি, হয়তো বা মানে কোয়ার্টার কিলোমিটার হবে এরকম একটা ডিস্টেন্সে আমাকে একটা রাস্তায় উঠতে হয়, মানে মেইন রাস্তা থেকে কোয়ার্টার কিলোমিটার ভিতরে ঢুকলে আমার বাসা। তো আমি হচ্ছে মানে এই রাস্তাটা যখন শুরু হয়েছে, আমি যখন ভিতরে ঢুকছি, আমার সাথে অলমোস্ট তখন হচ্ছে প্রবাবলি রাত 10:30 থেকে 11টা এরকম টাইম হবে। মানে মানুষ কাছ থেকে হয় বাসায় ফিরতেছে, আবার কেউ হয়তো বা বের হয়েছে। তো মোটামুটি ওই রাস্তাটুকু পার হয়ে আমার বাসা পর্যন্ত আসতে আমার সাথে প্রায় মানে আমি যেহেতু সাইক্লিং করতেছি, তো দ্রুতই আমার সাথে প্রায় প্রায় হচ্ছে 10 থেকে 11 জন মানুষ আমার সাথে মানে কন্ট্যাক্ট হয়েছে, মানে হয় আমার সাথে সাথে ওইদিকে যাচ্ছে, আমার বাসার ডিরেকশনে যাচ্ছে, অথবা বাসার ডিরেকশন থেকে মেইন রোডের দিকে আসতেছে। এবং লিটারালি প্রত্যেকের হাতেই ফোন ছিল, প্রত্যেকেই ফোনের দিকে তাকানো এবং ফোন ধরে ধরে হাতে ফোন নিয়ে হাঁটতেছে। এখন এই কাজটা যে আমি করি না ব্যাপারটা কিন্তু তা না, আমিও অনেক সময় এরকম করি, হাতের মধ্যে ফোন দেখতে দেখতে আমি হাঁটা হাঁটা যাই। তো আমি আসলে চেষ্টা করি বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য, কিন্তু এই জিনিসগুলো আমরা এতটাই এখন একটা মানে বাজে অবস্থায় আইসা পৌঁছাইছি যে এখন এই বিষয়গুলো লিটারেলি একটা পেইনফুল বিষয় পরিণত হয়েছে। আমি দেখি যে সাইক্লিস্টরা, আমি মানে ইউটিউব বা হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামে যখন স্টোরি দেখি, বিভিন্ন দেশের সাইক্লিস্টদেরকে দেখি যে হেডফোন কানে দিয়ে তারপর হচ্ছে সাইক্লিং করতেছে। এটা আসলে বাইরের দেশেই করা পসিবল, আমাদের দেশে আসলে এরকমটা করা মানে অন্তত আমার কাছে কখনোই মানে পসিবল মনে হয় না। কেন মনে হয় না? বিকজ আমাদের দেশে আপনি কানের মধ্যে হচ্ছে হেডফোন দিয়ে তারপর হচ্ছে সাইক্লিং করতে বের হবেন, ইম্পসিবল। এটা আপনার পিছনে থেকে গাড়ি এসে আপনার উপর উঠাই দিবে, আপনি খেয়ালই করতে পারবেন না। আমি 1-2 দিন কানে হেডফোন দিয়ে হচ্ছে সাইক্লিং করছি, বাট আমার কাছে টোটালি এটাকে আনসেফ একটা বিষয় মনে হয়। সো আমি আসলে বাইরে যখন আমি সাইক্লিংয়ের জন্য বের হয়েছি, যদিও আমি অত লম্বা সাইক্লিংয়ের জন্য বের হই না, মোটামুটি দেখা যায় যে ওই মানে 10-15 বা এরকম ম্যাক্সিমাম কত, ওই 20 কিলোমিটার, 20 কিলোমিটারও হয় না, মানে 10-15 কিলো এরকম চালাই। তারপরেও দেখা যায় যে বিগত 2-3 সপ্তাহ যাবৎ বের হইতেছে না। তো এরকম আর কি, যে এই মানে সাইক্লিংয়ে বের হলেও আমি কিন্তু হেডফোনটা ছাড়াই বের হই, বিকজ আমার কাছে মনে হয় যে মানে ফোকাস তো আসলে আমাদের একটা জায়গাতে ফিক্স থাকে না। এখন দেখা গেলো যে আমি গান শুনতে শুনতে সাইক্লিং করতেছি, একটু ডিফোকাসড হয়ে গেলাম, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যাই হোক, আসলে ভিডিওটা এলোমেলো একটা ভিডিও হলো, মানে আমার মেইন পয়েন্ট হচ্ছে এটা যে আপনার যদি কোনো একটা প্রোডাক্ট দেখার সাথে সাথেই আপনার মনে হয় যে এটা আপনার কিনে ফেলতে হবে, এবং সেটা থেকে কিন্তু আপনি কি করেন, মানে সুন্দর করে ফলো বাটনটা দেখেন, আপনার প্রত্যেকটা সাজেস্টেড পোস্টের রাইট সাইডে বড় করে নীল কালারে ফলো বাটন দেওয়া থাকে, মানে ফেসবুকের কথা বলতেছি। আর ইসের ক্ষেত্রে আপনি কেটে দিতে পারবেন, পোস্টটাকে কেটে দিতে পারবেন না, ছোট্ট করে একটা ক্রস বাটন রাইট সাইডে দেওয়া থাকে। ওকে, তো আজকে একটা ভিডিও দেখতেছিলাম খালিদ ফারহানের। আপনারা তো খালিদ ফারহানকে চেনার কথা, ওনাকে মোটামুটি সবাই চেনার কথা। তো এখানে উনি একটা টপিক নিয়ে কথা বলতেছিল, টপিকটা হচ্ছে এই ফেসবুক রিসেন্ট সময়ে ওনাদের মানে মোস্ট লাইকড বা সবচাইতে বেশি রিচ পাইছে এরকম পোস্টের ব্যাপারে হচ্ছে একটা রিপোর্ট ওরা প্রকাশ করছে। তো এখানে থেকে যে ডেটা দেখাইলো খালিদ ফারহান, উনি যতটুকু বলছে আমি হয়তো একদম অ্যাকুরেটলি বলতে পারতেছি না, বাট আমাদের টাইম লাইনে যে সাজেস্টেড পোস্ট থাকে প্রায় 100টার মধ্যে প্রায় 30টার মতো সাজেস্টেড নতুন পোস্ট আমাকে প্রতিদিন দেখায়। জাস্ট এটা মানে অনেকটা হচ্ছে এখন ফেসবুকটা অনেকটা টিকটকের মতো একটা জায়গাতে কনভার্ট হয়েছে। তার মানে আগে কিন্তু ফেসবুক এত সাজেস্টেড পোস্ট দেখাইতো না আপনাকে, মানে আপনি যাদেরকে ফলো করেন বা আপনি যাদেরকে লাইক দিচ্ছেন তাদের পোস্ট দেখাইতো, আর হচ্ছে আপনার ফ্রেন্ডসদের দেওয়া পোস্টগুলা এগুলো এগুলো দেখাইতো, আর হচ্ছে আপনার ফ্রেন্ডসদের দেওয়া পোস্টগুলো দেখাইতো, আর সাথে আসতো আপনার স্পন্সর। এখন কিন্তু দেখবেন আপনার স্পন্সর পোস্ট আছে, আপনি যাদেরকে ফলো করেন ফ্রেন্ডস, আপনার যারা তাদের পোস্ট আছে, আপনার যে পেজগুলো লাইক দেওয়া আছে তাদের পোস্ট আছে, আবার সাথে আছে হলো আপনার সাজেস্টেড পোস্ট। এখন কথা হচ্ছে যে সাজেস্টেড পোস্টের আইডিয়াটা কোথা থেকে আসলো? এটা আসছে মূলত হচ্ছে টিকটক থেকে, বিকজ টিকটকে আপনি যখন টিকটকে সাইন আপ করে যখন আপনি টিকটকের ইন্টারফেসের মধ্যে ঢুকবেন, দেখবেন যে প্রথমে আপনাকে যে পেজটাতে নিয়ে যায় এটা হলো ফর ইউ নামে একটা পেজ। তা এখন এই ফর ইউ পেজের কাহিনিটা কি? ফর ইউ পেজের কাহিনিটা হলো আপনি আসলে এই ফর ইউ পেজে যে আপনি কী ভিডিও দেখবেন এটা আপনি আসলে নিজেও জানেন না। এটা এটা কিভাবে ডিসাইড হয়? এটা ডিসাইড হয় হচ্ছে টিকটক তাদের অ্যালগোরিদম ব্যবহার করে আপনার জন্য ওরা ঠিক করে দেয় যে এই ভিডিওগুলো প্রবাবলি আপনি লাইক করতে পারেন বা আপনি লাইক করবেন।
সো তাদের অ্যালগোরিদম এরকমভাবে কাজ করে। তো এতে যেটা হয় যে অনেক সময় আছে যা ওদের সাজেস্টেড কন্টেন্টের মধ্যে অনেক কন্টেন্টই কিন্তু যারা ব্যবহারকারী দেখে তাদের ভালো লাগে এবং তারা লাইক করে। তো ফেসবুক মোটামুটি ওই কনসেপ্টটাকেই এখন তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যে সাজেস্টেড পোস্ট। এখন ফেসবুকের সাজেশনগুলোও কিন্তু একেবারে মোটামুটি ভালোই অ্যাকুরেট। আপনি দেখবেন যে কমেডি সেন্ট্রিক বা হচ্ছে মানে এনগেজিং যে কন্টেন্টগুলো আছে, মোস্টলি দেখা যাবে যে এনগেজিং কন্টেন্টগুলো ওরা হচ্ছে আপনাকে সাজেশন হিসেবে দেখাইতেছে। তো এখন আসলে মানে ওই যে একটা কথা আছে যে আমি জানি না আপনারা জানেন কি না, মানে পুরনো এবং প্রচলিত একটা কথা যে যদি কোনো কিছু ফ্রিতে হয় তাহলে আসলে প্রোডাক্ট আসলে ফ্রি না, আপনি হচ্ছে সেই প্রোডাক্ট। মানে এরকমভাবে বলা যায়, ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট। তো আসলে বেসিক্যালি ঘটনা হচ্ছে যে মানে ফেসবুক ফ্রিতে আপনাকে আসলে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে দিচ্ছে, এটা আসলে ফ্রি না। এটার কস্ট হচ্ছে আপনার টাইম, আমার টাইম, আমাদের সবার টাইম। অ্যান্ড আপনার যদি আমার কথাটা বিশ্বাস না হয়, আপনি আপনার ফোনের যে মানে কি বলে যে স্ক্রিন টাইম আছে সেটা যদি আপনি চেক করতে পারেন, সাহস থাকলে সেটা খুললে দেখা একটু চেক করেন এবং দেখেন যে আপনি ফেসবুক অ্যাপে আপনার কী পরিমাণ সময় আজকের দিনের জন্য গেছে। জাস্ট একদিনের জন্য হিসাব করেন এবং ওই পরিমাণটাকে আপনি 4 ভাগ করে তারপর তার যে 1 ভাগ আসবে সেটারে দিয়ে আপনি 365 দিয়ে মাল্টিপ্লাই করেন, করে দেখেন যে মানে আমি কেন 4 ভাগ করলাম। মানে আপনি যদি বলেন যে আজকে আমি একটু বেশি চালাই ফেলছি, অন্য দিনে আমি এত চালাবো না, এই জন্য আমি বলছি যে আজকের দিনে যে টাইমটা আছে সেটারে আপনি অন্তত 4 ভাগ করেন, করে তারপর হচ্ছে সেটাকে আপনি 365 দিয়ে গুণ করে দেখেন যে 365 দিনে আজকের দিনের 4 ভাগের 1 ভাগও যদি আপনি ফেসবুক চালান, মানে আজকের দিনে ফেসবুক অ্যাপটা যতটুকু সময় চালাইছেন, আপনি যদি রেগুলার বেসিসে সেই সময়ের 4 ভাগের 1 ভাগ সময় ফেসবুক চালান, তাহলে 365 দিনে আপনার কতটুকু সময় হয় আপনি হিসাব করে দেখেন। তো এই যে ব্যাপারটা, এটা আপনি ক্যালকুলেশন করলে বা হচ্ছে মানে এই মানে জাস্ট একটা সিঙ্গেল অ্যাপের ক্ষেত্রে আপনি যদি হিসাব করেন তাহলে আপনি আসলে মানে বুঝে ফেলতে পারবেন যে এর কী পরিমাণ সময় আপনার থেকে নিয়ে নিচ্ছে। দ্যাট ইজ দ্য কস্ট ইউ আর পেইং টু ইউজ দিস প্ল্যাটফর্মস। আমি জাস্ট ফেসবুকের কথা বললাম, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কিন্তু সেম। ইনস্টাগ্রামের কার্যনামায় এখন আসে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার থ্রেডস নামে একটা নতুন বা সোশ্যাল সাইট তারা বের করছে, এবং দেখবেন যে আপনি ইনস্টাগ্রাম চালাইতেছেন আপনার সুন্দর করে এর মধ্যে আপনার হচ্ছে যে থ্রেডসের যে পোস্টগুলো সেগুলো প্লেস করা। এখন কথা হচ্ছে যে গুগলেরও তো এরকম প্রোডাক্ট আছে। গুগল কি মানে তাদের এই মানে একটু পরপর চিপার মধ্যে দিয়ে রেখে দিছে এরকমভাবে যে একটু পরপর আমার ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে রেখে দিছে, তারপর এটা ওইটা, মানে দারুণ লেভেলের বিরক্তিকর। এবং আপনি কেটে দিলেও দেখবেন যে তারপরও আপনাকে এগুলো দেখাইতেছে, কন্টিনিউয়াসলি দেখাচ্ছে। সো বেসিক্যালি মানে ঘটনা হচ্ছে যে আমি আসলে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে আপনার যদি কখনো কোনো প্রোডাক্ট কিনতে হয়, সেই প্রোডাক্টের লিঙ্কটা আপনি একটা নোটের মধ্যে কপি করে রেখে দেন, রাদার ফলোয়িং দ্যাট অর দোজ পেজেস। সো এখন কথা হচ্ছে যে এতে সুবিধা হবে যে অন্তত আপনার 2-1টা পেজকে কম ফলো দেওয়া হবে, এবং আপনার হচ্ছে অন্তত তারা সাজেশনটা কম, মানে ফেসবুকে ঢুকলে আপনার তো আসলে কোনো লিমিট নেই, আপনি কি দেখবেন এটাও আপনি জানেন না, এবং আর হচ্ছে আপনার কী ধরনের কন্টেন্ট আসবে সেটাও তো আসলে আপনি জানেন না। সো মোট কথা হচ্ছে যে আপনার যতটুকুন কন্ট্রোল করা যায়, ঠিক আছে। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমি জানি না আপনারা কখনো এইভাবে চিন্তা করছেন কি না, দেখেন ইনফিনিট স্ক্রল যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু শুরুতে ছিল না। তো এই ইনফিনিট স্ক্রলের যে কনসেপ্টটা যে ব্যক্তি আনছে, ওই ব্যক্তিও কিন্তু একটা পডকাস্টে এসে রিগ্রেট করছে যে আসলে ইনফিনিট স্ক্রল বিষয়টা মানে যিনি মূলত ইনফিনিট স্ক্রলের কনসেপ্টটা নিয়ে আসছে, এটা কিন্তু ওনারও আসলে মাথায় ছিল না যে এই জিনিসটা মানে এতটা অ্যাডিকটিভ হইতে পারে, মানে আপনার টাইম কিলার হইতে পারে, ঠিক আছে। কারণ দেখেন আপনারা যাদের একটু বয়স বেশি বা আমার সমবয়সী বা আমার সাথে যাদের বয়স বেশি, যদি কেউ শুনে থাকেন থ্যাংক ইউ ফর লিসেনিং। আর আমার সাথে যারা ছোট আছো তাদের তাদের তুমি করে বলতেছি। তো ছোট বা বড় যারাই হোক না কেন, আপনার যদি মানে অনেক আগে থেকে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে হয়তো বা আপনি গুগলকে এরকম দেখছেন যে একটা পেজে গুগলের আপনার কোনো একটা টপিক সার্চ করলে সার্চের রেজাল্ট কিন্তু আপনার মানে প্রথমে একটা পেজ আসতো, তারপরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইভাবে চাইতে হইতো। ফেসবুকের ক্ষেত্রে অনেকটা এরকম ছিল, ফেসবুকের মধ্যেও ইনফিনিট স্ক্রল ছিল না, ফেসবুকের মধ্যে সাজেস্টেড পোস্ট ছিল না, স্পন্সর্ড পোস্ট ছিল না, এগুলো কম ছিল। তো কী হলো যে আস্তে আস্তে যখন দেখে যে মানুষ
ফেসবুকে যখন মানে ইনফিনিট স্ক্রলটা ছিল না, তখন মানুষ কী করতো, মানে ফ্রেন্ডসদের পোস্ট দেখা শেষ। আমার ইনফ্যাক্ট মনে আছে যে মানে লাস্টে গিয়ে ওরা বলতো যে মানে একটা ডটের মতো আসতো, যে তার মানে আপনার ফ্রেন্ড লিস্টের যতগুলা পোস্ট ছিল রিসেন্ট আপনি সব দেখে ফেলছেন, এই জন্য আপনার একটা ডট পর্যন্ত চলে আসছেন, মানে এর নিচে আর যাওয়া সম্ভব না। কিন্তু এরপরে ফেসবুক পরিচয় করাই দিল ইনফিনিট স্ক্রল। ইনফিনিট স্ক্রলের কনসেপ্টটা কি, যে এখন আর আপনার কোনো পোস্ট শেষ হবে না, মানে আপনি লাইক দিচ্ছেন, আপনার ফ্রেন্ড লিস্টের আছে, ওগুলো শেষ হয়ে গেলে আপনার আরও কিছু সাজেস্টেড পোস্ট দেখাবে, এবং এই প্রসেসটা চলতেই থাকবে, ঠিক আছে। এবং আপনি দেখেন যে রিলসের যে কনসেপ্টটা, হ্যাঁ, রিলসের কনসেপ্টটা কীরকম, আপনার ফোন ভার্টিক্যালভাবে আপনার লম্বালম্বি ধরে আছেন, আপনার জাস্ট আপনার আঙুলটাকে মানে বৃদ্ধাঙ্গুলিটাকে আপনার জাস্ট নিচ থেকে উপরের দিকে ধাক্কা দিতে হবে, মানে এতটা কনভিনিয়েন্স করে তৈরি করা হয়েছে জিনিসটা, যাতে করে মানুষ জিনিসটার সাথে অ্যাটাচড হয়ে সেখানে তার সময়টাকে স্পেন্ড করে। ওকে, তো এই আর কি মোটামুটি আমার আজকের দিনের আলাপ। তো এই যে প্রোডাক্ট একটা লিঙ্ক কপি করে নোটবুকের মধ্যে রেখে দেওয়া বা যে কনসেপ্টটা, এটা আমি আসলে মানে এটা আমি দেখছি হচ্ছে সাদমান সাদিক ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে। তো বা আপনারা সাদমান সাদিককে চিনার কথা, না চিনলে সার্চ করে দেখেন, এত ডিটেলস বলতে পারবো না, বা ওনার পরিচয়টা এখানে মুখ্য বিষয় না, ওনার কাজটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়। আমি ওনার যে উনি জার্নালিং করে, যেটা লেখালেখি করে গুগল ডক্সের মধ্যে, এটা যারা জানেন তারা জানেন, যাই হোক। তো উনি এই কাজটা করে যে ওনার ওই যে প্রোডাক্টগুলো উনি কিনতে চান, সেই প্রোডাক্টগুলোর লিঙ্ক ওইখানে সেভ করে রেখে দেন। তা আমার কাছে আজকে হঠাৎ করে বিষয়টা ক্লিক করলো যে না, আসলে তো ব্যাপারটা এরকমই। কারণ আমার ক্ষেত্রে অনেক টাইমে হয়েছে যে আমি কি করি, আমার কাছে যখন কোনো সাজেস্টেড পোস্ট আসে, সেটা কোনো একটা প্রোডাক্টের হইতে পারে, যে কোনো কিছুর হইতে পারে, আমি কি করি, আমি প্রথমে প্রোডাক্টটা দেখে হয়তো বা এখানে একটা রিয়েক্ট করি, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমি কোনো সময় প্রোডাক্টটাকে সেভ করে রাখি। তারপরে তৃতীয় কাজ যেটা আমি অনেক সময় করি, সেটা হচ্ছে আমি প্রোফাইলটা ঘুরে দেখে তারপর আমি কি করি, অনেক সময় পেজটাকে ফলো দিয়ে ফেলি। এবং আমি দেখলাম যে আমার ইনস্টাগ্রামে, যেহেতু ইনস্টাগ্রামটা আমি ফেসবুকের সাথে অনেক বেশি ব্যবহার করি, ইনস্টাগ্রামে আমি দেখলাম যে মোটামুটি আমার ফলোয়িং লিস্টটা অনেক বড় হয়ে গেছে। এবং আমি যদি ফলোয়িং লিস্টে যাই, যদি আমি মানে এটাকে যদি মানে যাচাই বাছাই করে দেখি, তাহলে দেখা যাবে যে হয়তো বা আমি 300-র মতো মানুষকে ফলো করতেছি, এখানে এমন হতে পারে যে হয়তো বা 50 জন বা এর চাইতেও কম হবে আমার পরিচিত মানুষ, ফ্রেন্ড বা এরকম, আর বাকি সবই এরকম কোনো না কোনো পেজ। এখন এই যে মানে কোনো না কোনো পেজ আপনি ফলো করতেছেন, এই পেজগুলো আসলে মানে এমন, কিন্তু আপনি যদি দেখেন যে আপনি যখন আনফলো করতে যাবেন, তখন আপনার মনে হবে যে আচ্ছা আনফলো করতেছি, কোনো কিছু না মিস হয়ে যায়। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে আপনি তো পাবলিক প্রোফাইলগুলোকে ফলো করতেছেন, আর পাবলিক যে কোনো প্রোফাইল তো যে কোনো সময় সার্চ করে খুঁজে বের করা যায়, আপনি তো আসলে ওটাকে হারাই ফেলতেছেন না, তাই না? ফেসবুক একটা পাবলিক পেজ, ব্লুটিকওয়ালা একটা পেজকে আপনি যদি আনফলো দিয়ে ফেলেন, এতে কি আপনার মানে ওই পেজটাকে কি আপনি খুঁজে পাবেন না? মানে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি ধরেন সাপোজ আপনি হচ্ছে, আমার এখন কেন জানি জয়া হোসেনের কথা মনে আসলো, ধরেন আপনি জয়া হোসেনকে ফলো করতেছেন। এখন জয়া হোসেন হচ্ছেন একজন পাবলিক ফিগার, আপনার হচ্ছে মানে উনাকে তো আপনি ফলো না করলেও হয়, আপনি তো ওনার মানে ওনার পোস্ট আপনার যদি দেখতে হয়, অথবা ধরেন আমি আইমান সাদিকের কথা বললাম বা মঞ্জুরিন শহীদের কথা বললাম, আমার ওনাদের পোস্ট দেখতে হবে। এখন আপনি ধরেন যে আপনার যদি এতই ওনার পোস্ট দেখার দরকার পড়ে, মানে এরকম তো না যে একজন মানুষের ডেইলি পোস্ট আপনাকে দেখতে হবে। এখন এমনও তো হইতে পারে যে উনি যে ডেইলি পোস্ট দেয়, সেটা তো আপনার কাজের পোস্ট নাও হইতে পারে, তাহলে আপনার তো ওনার পোস্ট ডেইলি দেখার দরকার নাই। আপনার যখন কখনো ফিল হবে যে আপনার এই জিনিসটা দরকার, আপনি তখন যাইয়া সার্চ করে সেখান থেকে দেখে আসেন। আর যদি এরকম হয় যে না, আপনি ওনাকে রিসেন্টলি ডিসকভার করছেন, মানে খুঁজে পেয়েছেন আর কি, যে কোনো একটা টপিকে উনি বেশ ভালো কন্টেন্ট বানায়, তাহলে আপনি যেটা করতে পারেন যে আপনি হচ্ছে ওনার একটা কন্টেন্ট, ইনস্টেড অফ ফলোয়িং দ্যাট পারসন, আপনি যেটা করতে পারেন যে প্রাইমারিলি আপনি ওনার কন্টেন্টটাকে সেভ করে রেখে দিতে পারেন। অথবা আপনার কাছে যদি খুব বেশি মনে হয় যে না, ওনার কন্টেন্ট আসলেই ফলো করার মতো, তাহলে আপনি চাইলে ওনাকে ফলো করতে পারেন, যেন আপনি ডেইলি বেসিসে ওনার কন্টেন্ট দেখতে পারেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি MKBHD নামে, মার্কোস ব্রাউনলি নামে একজন পার্সন আছে, মানে এই আপনার টেক কন্টেন্ট তৈরি করে। তো আমি এনাকে বেশ আগে থেকে ফলো করি, অ্যারাউন্ড হচ্ছে আই থিঙ্ক 2014-এর মাঝামাঝি সময় থেকে যখন আমি ব্রডব্যান্ড ইন্টারনেটের সাথে পরিচয় হয়েছে, টুইটারের সাথে যখন আমার পরিচয় হয়েছে, আমি তখন থেকে এই MKBHD-কে ফলো করি। তো আমি একেবারে লিটারেলি ওর কোনো ভিডিও আমি দেখা বাদ দিতাম না, মানে মোটামুটি সব ভিডিও আমি দেখতাম,
ঠিক আছে? তো কি হলো যে আপনার তো মানে একটা সময় এসে রিসেন্ট বিগত ১ বছর আমি দেখলাম যে আসলে এখন মানে উনার ভিডিও ডেইলি আমাকে মানে উনি যাই ভিডিও দেয় সেটাই আমাকে গোগ্রাসে গিলে ফেলতে হবে। এই ব্যাপারটা আমার জন্য কেন জানি আননেসেসারি মনে হওয়া শুরু হইল এবং আমি উনাকে আনসাবস্ক্রাইব করে দিলাম, আনফলো করে দিলাম। এখন কথা হচ্ছে যে উনাকে সাবস্ক্রাইব করা থাকলে উনার একটা ভিডিও আসবে, ১৫ মিনিট সময় আমি ওই ভিডিওটা দেখব, অথবা উনি একটা স্টোরি দেবে, আমি ওই স্টোরিটা দেখব। উনি কী নিয়ে ভিডিও বানায়? উনি ফোনের রিভিউ করে। এখন আমার কি ডেইলি বসে বসে সারাদিন আমাকে ফোনের রিভিউ শুনতে হবে, দেখতে হবে? অ্যাবসোলুটলি না। আমি যখন ফোন কিনতে যাব তখন আমার জন্য রিভিউ দেখাটা জরুরি আছে, তাই না? এখন আপনি বলতে পারেন আমার প্রযুক্তির খোঁজ খবর রাখতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যদি সেরকম কোনো কাজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই তাদেরকে ফলো করেন, অথবা আপনি চাইলে মানে উইকলি আপনি একদিন যায় ঘুরে আসতে পারেন, কিন্তু এর মানে কিন্তু এই না যে ডেইলি বসে বসে আপনাকে তার ভিডিও দেখতে হবে। সেম গোজ উইথ এভরি আদার পারসন। তা আপনার তো এখন এই বিষয়গুলো আসলে প্রত্যেকের পার্সোনাল প্রেফারেন্সের একটা জায়গা আছে, যে ব্যক্তিগতভাবে একেকজন একেকভাবে চিন্তা করতে পারে বিষয়গুলোকে। আমি আমার মতো করে চিন্তা করলাম, আমি আমার চিন্তাটাকে একটু শেয়ার করার ট্রাই করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড, ভালো না লাগলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমার কাছে মনে হলো যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার। তো এই আর কি অনেক লম্বা আলাপন হয়ে গিয়েছে। ভাবছিলাম যে স্ক্রিন রেকর্ড টাইপের ভিডিও করব, পরে দেখলাম যে আসলে স্ক্রিন রেকর্ড করতে গেলে ওইটারে আবার মানে এডিট করতে হয় এবং অনেক প্যারা। সো এটা কাইন্ড অফ আমি অনেকটা পডকাস্টের মতো করে এখানে আপলোড দিব আশা করতেছি। সাদমান সাদিক ভাই হচ্ছে ওনার মনোলগ নামে একটা বিষয় আছে, যে একা একা কথা বলে। আই থিঙ্ক দ্যাট উইল বি মাই ফার্স্ট মনোলগ। এবং ডেফিনেটলি এটা আমি আমার ইউটিউবে আপলোড দিব, এটা আমি অন্য কোথাও আপলোড দিব না। আর হচ্ছে আমি একটা জিনিস দেখলাম যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন মানে কথা বাড়তেছে, আমি অল্প একটু সময়ের মধ্যে শেষ করে দেব, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো কন্টেন্ট ক্রিয়েশন যে বিষয়টা, এখনকার সময়ে কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে যে আপনার চাপে পড়ে কন্টেন্ট বানাইতে হবে। এটা নিয়ে বোধহয় আমি আগে আমার কোনো একটা ভিডিওতে মানে কথা বলছিলাম, যে ভিডিও বা কোনো একটা পোস্টে আপনার কথা বলছিলাম যে ফেসবুক থেকে আপনাকে ডেইলি চ্যালেঞ্জ দিবে, আপনার পেজের রিচ কমে যাবে, এক্সেট্রা এক্সেট্রা, নানান ধরনের কাহিনী। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যারা কন্টেন্ট তৈরি করে তাদের এই জিনিসগুলো কিন্তু একটা প্যারা নিয়ে তাদেরকে মেনটেন করতে হয়। এখন ফলশ্রুতিতে কিন্তু দেখা যাবে যে অনেক সময় আপনার কন্টেন্টের কোয়ালিটি সিগনিফিকেন্টলি ড্রপ করতেছে। আপনি কী বানাইতেছেন, আমার মানে আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, ফেসবুকে এত বাজে কোয়ালিটির কন্টেন্ট আছে, হাজার হাজার কন্টেন্ট আছে, যে এই কন্টেন্টগুলোর কোনো কোয়ালিটি নেই। কী করতেছে ভিডিওর মধ্যে ওরা নিজেরাও জানে না। আই হোপ আপনারা রিলেট করতে পারবেন। তো এই যে এই ধরনের ভিডিও দিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ভরে গেছে, এখন আসলে করার কিছুই নেই। যেটা আছে করার, এই যে আমিও একটা ভিডিও দিয়ে দিলাম এখানে আপনার সময় নষ্ট করার জন্য। ডিসাইড করবেন আপনি, আমার ভিডিও যদি আপনার মানে কাজে না আসে, বা আপনার খুব বেশি আমার কথাবার্তা আপনার যদি ফলো করার দরকার না থাকে, আপনি আনফলো আনসাবস্ক্রাইব যা যা করার দরকার সব কিছু করে আমরা ব্লক মেরে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? নট নেসেসারিলি আপনার আমাকে ফলো করতেই হবে, ঠিক আছে? আপনার যখন দরকার পড়বে কোনো একটা টপিক, আপনি তখন গিয়ে সার্চ করবেন। জাস্ট রিমেম্বার ওয়ান থিং, দ্যাট এভরিথিং অন ইন্টারনেট ইজ অ্যাভেলেবল ফর ইউ টু ভিজিট এনি টাইম। তো আপনার ইংরেজিটা হইলো কিনা জানি না ঠিকঠাক মতো, যাই হোক হোয়াটএভার, মাঝে মাঝে এরকম ট্রাই করবে ইংরেজি বলার জন্য, এভাবেই ঠিকঠাক করতে হবে ইংরেজি আসলে। যাই হোক, যেটা বলতেছিলাম যে মোট কথা হচ্ছে যে আপনার এটা ভয় পাওয়ার কিছু নয় যে আপনি কি মানে সার্চ করতেছেন। আপনি ভাই সার্চ করলেই আপনি পেয়ে যাবেন ইন্টারনেটের মধ্যে। ইন্টারনেটে একটা জিনিস একবার আপলোড হয়েছে মানে সেটা আপনি সারা জীবন পাবেন, সহজ হিসাব, ঠিক আছে? যতই আপনি ডিলিট করান, কাউরে দিয়ে ডিলিট করান, যাই করান তাই করান, লাভ নেই, ঠিক আছে? সহজ কথা হচ্ছে এটা। কেউ না কেউ দেখা যাবে যে ওইটার একটা কপি রেখে দিছে, তাহলে আর পাবলিক ফিগার তো কোনো কথাই নেই, ঠিক আছে? সো চেষ্টা করেন যে ফেসবুকে আমিও ট্রাই করতেছি। আমি হচ্ছে থ্রেডস যেটা আছে ইনস্টাগ্রামের, আমি ওইটা টোটালি আমি ভাবছি যে ওইটা বাদ দিব ব্যবহার করা, বিকজ মানে একই কন্টেন্ট ইনস্টাগ্রামেও যা দিছে, থ্রেডের মধ্যেও তাই দিছে, ফেসবুকের মধ্যেও তাই দিছে, কোনো অরিজিনালিটি নেই কন্টেন্টের। কারণ আমি কি 5টা সোশ্যাল মিডিয়া, একে তো আমি 5টা সোশ্যাল মিডিয়া আলাদা আলাদা ব্যবহার করতেছি, আবার 5 জায়গাতে আমাকে সেম পোস্ট দেখতে হচ্ছে। কেন ভাই? 5টা প্ল্যাটফর্মে আলাদা আলাদা কন্টেন্ট দিতেই পারে। ফেসবুকে আপনি লেখালেখি দিলেন, ভিডিওগুলো আপনি ইউটিউবে দিলেন, না তা হবে না, ফেসবুকে দিতে হবে, আপনার হচ্ছে ইউটিউবে দিতে হবে, টিকটকে দিতে হবে, রিলস হিসাবে ইনস্টাগ্রামে দিতে হবে,
আরও কী কী আছে আল্লাহ মাবুদ জানে। সব জায়গাতে দিতে হবে, সেম জিনিস সব জায়গাতে দিতে হবে, মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে। এটা হলো এখনকার যুগের কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ। বিকজ ডেফিনেটলি এখন এটা মানুষের প্রাইমারি পেশা হিসাবে পরিণত হয়েছে। সো টাকা আর্ন করতে হলে তো ডেফিনেটলি ভিডিও দিতেই হবে, রিচ ধরে রাখতে হলে ভিডিও দিতেই হবে, অ্যালগোরিদমকে অ্যাট্রাক্ট করতে হলে ভিডিও দিতেই হবে। সো ডেফিনেটলি কন্টেন্ট ক্রিয়েটরটা তাদের কাজ করতেছে। আপনি আপনার কাজ আপনার জায়গা থেকে করতে থাকেন, আমিও আমারটা করতে থাকি। এইটাই শুভকামনা রইল এটার জন্য সবার প্রতি। আর আজকের ভিডিও বলতেছি, মানে আজকের কথাবার্তা আলাপন এই পর্যন্তই। আশা করি অন্য আরেকটা বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ওকে, আর কেউ যদি শুনে থাকেন তাহলে কমেন্ট করে জানায়েন যে শুনছেন। আর হচ্ছে আমি জানি না কেউ শুনবে কি না এই লম্বা আলাপন, যাই হোক হোয়াট এভার, ডাজেন্ট ম্যাটার। শুনে থাকলে কমেন্ট করে যে শুনছেন। আর হচ্ছে যেগুলো কথা বললাম সেগুলো যদি ভালো লেগে থাকে তাহলে মেসেজটা অন্তত, আমার ভিডিও শেয়ার করতে হবে না, অন্তত এই মেসেজটা আপনার কাছের অন্তত একজন মানুষের কাছে ফরওয়ার্ড করেন। যা আপনার কাছে যদি কারো মনে হয় যে এরকম যে ওরও এরকম টাইম নষ্ট হচ্ছে বা ওনার এরকম টাইম নষ্ট হচ্ছে, তাহলে আমি যে আলাপটা করলাম, যে বিষয়টা নিয়ে কথা বললাম, সেই কনসেপ্টটা আপনি আপনার মতো করে তাকে বুঝায় বলতে পারেন, এইটা আর কি। আর তাকেও বলতে পারেন সামনে ফরওয়ার্ড করার জন্য। আমার ভিডিও ফরওয়ার্ড করতে হবে না, ডেফিনেটলি আপনি মেসেজটা ফরওয়ার্ড করলেই হবে। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওতে, নেক্সট মনোলগ হোয়াট এভার ইট ইজ, সেটাতে আবার সাক্ষাৎ হবে সবার সাথে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।